যে আমাদের এই লড়াইয়ের সাথী হচ্ছেন বিশাল সংখ্যক মানুষ এই বক্সনগরের মধ্যে। আজকে বক্সনগরের এই যে নির্বাচনী জনসমাবেশ, এখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন এখানে আপনার সামনে বক্তব্য রাখবেন, আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে আমাদের রাজ্যের প্রভাবী অন্যরা আলোচনা করবেন। যে কথাটা আমি বলতে চাইছি যে ভারতীয় জনতা পার্টির যে সরকারটা আজকে আমাদের রাজ্যের মধ্যে চলছে, দেশের মধ্যে চলছে, একটা সময় আমরা দেখেছি গত 8 দিন আগে আমরা আমাদের দেশের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন করেছি। এই ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপনের সাথে সাথে আমরা আমাদের দেশের স্বাধীনতার ৭৬ বছর অতিক্রম করলাম। আমরা যদি দেখি নরেন্দ্র দামোদর ভাই মোদীর নেতৃত্বের সরকার গত মে মাসের ২৮ তারিখ তার 9 বছরের কার্যকাল পূর্ণ করেছে। তার পূর্বে 1998 থেকে 2004 6 বছরের মতো অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বের সরকার এই ভারতবর্ষের মধ্যে ছিল। সব মিলিয়ে 15 বছরের সরকার বাদ দিলে পরে এই ৭৬ বছর সময়ের মধ্যে ৬১ বছর যারা ভারতবর্ষকে শাসন করেছেন মূলত কংগ্রেস প্রায় 55 বছর, 6 বছরের মতো অন্যরা। এই সময়ের মধ্যে যদি আমরা দেখি যে দেশকে স্বাধীন করবার জন্য ব্রিটিশের অত্যাচার থেকে অবিচার থেকে মুক্তির জন্য এদেশের মধ্যে যারা স্বাধীনতার আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনে কেউ থেকে হিন্দু, কে মুসলিম, কে কোন দল করেন, কে কোন ধর্মের, কে কোন বর্ণের, সেটা বিবেচ্য ছিল না। একটাই বিবেচনার বিষয় ছিল আমরা ভারতবাসী, আর সেই ভারতবাসীরা ব্রিটিশের হাত থেকে মুক্তির জন্য এদেশকে স্বাধীন করবার জন্য এদেশের রাজপথের বুকের তরকাতে রক্ত ঢেলে দিয়েছিলেন, শহীদের মৃত্যুবরণ করেছিলেন। বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম প্রফুল্ল চাকি থেকে শুরু করে আশফাকুল্লাহ, মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, অসংখ্য নাম জানা অজানা শহীদ সেদিন স্বাধীনতা সংগ্রামীরা শহীদের মৃত্যুবরণ করেন। স্বপ্ন দেখেছিলেন আমি যদি আর বেঁচে না থাকি, আমার ভবিষ্যৎ প্রজন্ম একটা স্বাধীন দেশের মধ্যে বাস করবে, যে দেশের মধ্যে মানুষের পেট ভরে দুবেলা ভাত খেতে পারবে, অন্যের ব্যবস্থা হবে, রাত্রিবেলা মাথা গোজার জন্য তার একটা স্থায়ী ঠিকানা ঘরের ব্যবস্থা হবে, নিজের স্বাস্থ্যটাকে ঠিকঠাক রাখবার জন্য চিকিৎসার গ্যারান্টি তৈরি হবে, জ্ঞানের বিকাশের জন্য শিক্ষাটা সার্বজনীন হবে। এই স্বপ্ন দেখেছিলেন আমার দেশের স্বাধীনতা সংগ্রামীরা। আর আজকে আমরা দেখি স্বাধীনতার দীর্ঘ বছর পরে সেই স্বাধীনতা সংগ্রামীদের যে স্বপ্ন দেখছিলেন, সেই স্বপ্নটা পূরণ হয়নি। আজকে স্বাধীনতার ৭০ বছর পর নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন সরকার ভারতবর্ষের মধ্যে তৈরি হয়, আমার দেশের স্বাধীনতা সংগ্রামীদের সেই স্বপ্নগুলো ধীরে ধীরে বাস্তবে রূপায়িত হতে শুরু করে। আজকের দিনে আমার ভারতবর্ষের মধ্যে ৮০ কোটির বেশি মানুষ জনপ্রতি 5 কেজি করে ফ্রিতে চাল দেওয়ার ব্যবস্থা করে ভারতীয় জনতা পার্টির সরকার। আজকের দিনে আমার দেশের মধ্যে এই গত 9 বছরে 4.5 কোটির বেশি মানুষ PMAY প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের মধ্যে দিয়ে তার ঘরের ব্যবস্থা হয়। কেউ জিজ্ঞেস করেন আপনি কংগ্রেস করেন না CPM করেন, আপনি বিজেপি করেন না ভোটা করেন, অন্য কোন রাজনৈতিক দল করেন, সে বিষয়টা বিবেচনা একটাই বিবেচনার বিষয়, তার ঘরের প্রয়োজন আছে কিনা, কোন দলের, কোন মতের, কোন ধর্মের, কোন বর্ণের, সেটা বিবেচনার বিষয় না। আজকে স্বাধীনতার 6 বছর পরে আমরা দেখি বর্তমান সরকারের হাতে আমাদের মহিলারা, মায়েরা দাঁড়িয়ে আছেন, শহরের মধ্যে সেখানের মধ্যে গ্রামের মানুষজন আফসোস করে স্বপ্ন দেখেন আমরা সুবিধা আমরা আজকে মোদী সরকারের হাতে সিদ্ধান্তের মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে সরকার 2024 এর মধ্যে দেশের প্রত্যেক বাড়িতে পানীয় জল লাইনের মধ্যে পরিশ্রুত পানীয় পৌঁছে দেবে। ইতিমধ্যে আমাদের জল পৌঁছে যাবে। আজকে আমরা দেখি যে আমাদের রাজ্যের না শুধু আমাদের দেশের মধ্যে, আমরা জানি আমাদের দেশের অর্থনীতির ভিত্তি হচ্ছে কৃষি। কৃষি নির্ভর ভারতবর্ষের মধ্যে স্বাধীনতার দীর্ঘ বছরের পরে এদেশের কৃষকদের জন্য তেমন কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আজকে ফিরে আমরা দেখছি এদেশের কৃষকদের জন্য চিন্তা করে এদেশের কেন্দ্রের সরকার নরেন্দ্র দামোদর ভাই মোদীর সরকার সিদ্ধান্ত নিলেন কৃষক সম্মান নিধি আমরা প্রদান করব। ক্রাইটেরিয়া কি? 5 ঘন্টার বেশি জমি যাদের আছে, কাগজপত্র ঠিকঠাক থাকলে পরে যদি জমা দেয় কাগজপত্র ঠিকঠাক মতো পাবে, তাহলে কৃষক সম্মান নিধি পাচ্ছেন। সেখানের মধ্যে 16 থেকে 17 কোটি মানুষ সেখানে কৃষক সম্মান নিধির দ্বারা উপকৃত হচ্ছেন। 3 কিস্তিতে 2000 করে 6000 টাকা পাচ্ছেন। কেউ জিজ্ঞেস করেছে আপনি কংগ্রেস করেন না, আপনি CPM করেন না, আপনি বিজেপি করেন?
আপনি হিন্দু না, আপনি মুসলিম না, আপনি খ্রিস্টান, একথা কেউ জিজ্ঞেস করেছে? একথা কেউ জিজ্ঞেস করেনি। একটাই ক্রাইটেরিয়া, আপনি কৃষক কিনা, আপনি কোন ধর্মের, কোন দলের, কোন বর্ণের, সেটা বিবেচ্য বিষয় না। এভাবে একের পর এক উন্নয়নমূলক কাজকর্ম যখন করছেন, গরিব অংশের মানুষের জীবনমান উন্নয়নের জন্য যখন কাজ করছেন, সমাজের মূল সুখের সাথে যাদেরকে যুক্ত করবার জন্য যখন কাজ করছেন, আমরা দেখছি বিভিন্নভাবে অপবাদ হওয়ার চেষ্টা করছে। আজকে থেকে আমরা দেখি যোগাযোগ ব্যবস্থা হচ্ছে উন্নয়নের প্রথম এবং প্রধান মাধ্যম। সেই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য একটাই রাজ্য সড়ক ছিল আমাদের রাজ্য ত্রিপুরাতে, ওই চুরাইবাড়ি থেকে শুরু করে সাবরুম NH-44, যেটা আজকে হয়ে গেছে NH-8। আজকে নরেন্দ্র মোদীর সরকারের হাত ধরে, রাজ্যের বিজেপি সরকারের হাত ধরে ছটা রাজ্য সড়কের কাজ হচ্ছে আজকে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে। যে কৈলাসের যাওয়ার কথা যদি সোনামুড়ার মানুষ শুনতেন, উত্তর ত্রিপুরা ধর্মনগর যাওয়ার কথা শুনতেন, শোনার পরে শরীরের মধ্যে ব্যথা অনুভব করতেন, কারণ 6-7 ঘন্টা 8 ঘন্টা সময় লাগবে। আজকে সরকারের এই সাফল্যের হাত ধরে, রাজ্য সড়ক করবার হাত ধরে আজকে আমরা 4 ঘন্টায় সোনামুড়া এসে পৌঁছে যেতে পারি কৈলাসহর থেকে। এটা উন্নয়ন না? সেই উন্নয়নটা শুধু যারা বিজেপি করেন তাদের জন্য, সেই উন্নয়ন হচ্ছে সার্বিক অংশে রাজ্যের ত্রিপুরাবাসী 40 লাখ মানুষের জন্য। সেই উন্নয়ন সমাজ সেবা থেকে সফলতা আমরা পাচ্ছি। এভাবে যখন একের পর এক উন্নয়নমূলক কাজকর্ম এদেশের বিজেপি সরকার, এ রাজ্যের বিজেপি সরকার করছেন, স্বাস্থ্য বীমার মধ্য দিয়ে এদেশের মধ্যে কোটি কোটি মানুষের কাছে স্বাস্থ্য বীমার কার্ড পৌঁছে দিচ্ছেন। প্রধানমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা PMJY, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, সেই প্রকল্পে আমার রাজ্যের মধ্যে 26 লক্ষের বেশি মানুষ এই সুবিধাটা পাচ্ছেন। এরপরেও কিছু মানুষ হয়ে গেছেন। গত 7ই জুলাই রাজ্যের বিধানসভায় যে 2023-24 সালের জন্য বাজেটটা তারা উপস্থিত করলেন রাজ্যের যিনি অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়, সেই বাজেটের মধ্যে যেটা পাশ হয়েছে সেখানে উল্লেখ আছে এই 2023-24 আর্থিক বছরে PM জন আরোগ্য যোজনার অনুকরণে রাজ্যের মধ্যে CM জন আরোগ্য যোজনার নামে একটা স্কিম সেখানের মধ্যে ঘোষণা করা হয়েছে। 59 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। রাজ্যের মধ্যে 4,75,000 পরিবার যারা এই স্বাস্থ্য বীমার আওতার মধ্যে আসেনি, তাদের প্রত্যেকই স্বাস্থ্য বীমার আওতার মধ্যে নিয়ে আসার জন্য সিদ্ধান্ত করা হয়েছে। বাদ যাবেন না আপনি যিনি সরকারি কর্মচারী, ইনকামের কোনো বার রাখা হয়নি। আপনি যিনি সরকারি কর্মচারী, আপনিও CM জন আরোগ্য যোজনার মধ্য দিয়ে স্বাস্থ্য বীমার 5 লাখ টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন। কাজে এই সরকারটা শুধু গরিব অংশের মানুষ, নিম্ন মধ্যবিত্ত অংশের মানুষ, মধ্যবিত্ত অংশের মানুষ, শিক্ষক কর্মচারী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের জন্য ভাবছে এবং তার ভাবনার প্রতিফলন সেই সিদ্ধান্তগুলোর মধ্য দিয়ে ইতিমধ্যেই প্রতিফলিত হচ্ছে। বন্ধুরা, এই বিষয়গুলো দেখে রাজ্যের সকল অংশের মানুষের সাথে সাথে সংখ্যালঘু অংশের মানুষ যারা আছেন তারা কিন্তু উন্নয়নের এদিকে ভারতীয় জনতা পার্টির দিকে এগিয়ে আসতে শুরু করছেন। তখন প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। উন্নয়ন ভালো করছে ভারতীয় জনতা পার্টি, কিন্তু আপনি একজন মুসলিম কি করে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করতে পারেন? বলে যদি কিন্তু টেনে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই যদি কিন্তুটাকে অতিক্রম করে রাজ্যের উন্নয়নের সাথে, দেশের উন্নয়নের গতির সাথে, সমাজের অন্য অংশের মানুষের সাথে সংখ্যালঘু অংশের মানুষকে জুড়ে দেওয়া, এটাই হচ্ছে আজকের সময় আপনি আমি আমাদের প্রথম এবং প্রধান কাজ। সেই কাজটাই আমরা বক্সনগর থেকে শুরু করতে চাই। সেই কাজটা বক্সনগরের মানুষ আগামী 5 তারিখের যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ করে দেবেন। সংখ্যালঘু অংশের মানুষ আমরাও ভারতীয় জনতা পার্টিকে বুক চিতিয়ে রক্ষা করবে। রাজ্যের মধ্যে, এদেশের মধ্যে, এদেশের উন্নয়নকে, এদেশের অগ্রগতিকে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরাও কখনো সেখানে পিছপা হব না। যারা এখানে বামপন্থীদের সাথে বিজেপির লড়াই হচ্ছে, জানেন ইতিমধ্যে বামগ্রেস ঝুট তৈরি হয়েছে। একসময় সারা জীবন থেকে যখন ছোট ছিলাম, পরিবার বয়স হয়েছে, তখন থেকে দেখছি বলা হচ্ছে যে এখানে বামপন্থী এবং ডানপন্থী বলতে কংগ্রেসের লড়াই ছিল। নীতির কথা বলতেন, আদর্শের কথা বলতেন। আজকে ভারতীয় জনতা পার্টি একটা কাজ করে দিতে পেরেছে। যারা নীতির কষ্টসানি করতেন তাদেরকে মুখটাকে খুলসা করে দিতে পেরেছে। সেই নীতি না, নিজেদের স্বার্থ সিদ্ধি করে বিধানসভায় অন্তরে পৌঁছানোটাই হচ্ছে মুখ্য। গত 2023 সালের বিধানসভা এবং বাই ইলেকশনের মধ্য দিয়ে সেটা তো আজকের দিনে প্রমাণিত। বন্ধুরা,
সেটা তো প্রমাণিত আজকের দিনের মধ্যে। এখান থেকে বামপন্থী প্রার্থী লড়াই করছেন, সেখানে ওনারা বলছেন আমরা বামপন্থীরা তো শুধু সংখ্যালঘুদের মানুষের জন্য চিন্তা করতে, আমরা দেখেছি এক সময় রাজ্যের সংখ্যালঘু অংশের মানুষ বেশিরভাগটাই কংগ্রেসের দিকে ঝুঁকা ছিলেন। পরবর্তী সময় আস্তে আস্তে সেটা বাম আন্দোলনের দিকে শিফট হতে শুরু করে। আজকের বাস্তবতা কি? আজকে সেখানে বিজেপির দিকে শিফট হতে শুরু করেছে এবং সেই শিক্ষা প্রতিদিন দু চোখে মানুষ যা দেখছে, দু কানে যা শুনছে, তার মধ্যে দিয়ে যে দৈনন্দিন অভিজ্ঞতা হচ্ছে, সেই অভিজ্ঞতারা মানুষকে সেই শিক্ষা দিয়েছে যে নিজেদের জীবন মান উন্নয়নের জন্য, সমাজের উন্নয়নের জন্য, রাজ্যের উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টির সাথে প্রত্যেকটা সচেতন নাগরিক আমাকে জুটতেই হবে, আমাকে জুটতেই হবে। আজকে আমরা দেখেছি 1952 সালে যখন রাজ্যের মধ্যে প্রথম পার্লামেন্ট নির্বাচন হয়, এখানে দুটো আসন থেকে, একটাতে দশরথ দেববর্মা পূর্ব ত্রিপুরা আসন থেকে, পশ্চিম ত্রিপুরা আসন থেকে বীরেন দত্ত নির্বাচিত হয়েছিলেন কমিউনিস্ট পার্টির প্রতিনিধি হিসাবে। আমি যদি সেদিন থেকে ধরি 2023 সাল, রাজ্যের মধ্যে কমিউনিস্ট আন্দোলন, সেখানে লড়াই আন্দোলন করছে, সংখ্যালঘু মানুষকে কিভাবে টুপি পরানো হচ্ছে, আজকের দিন পর্যন্ত রাজ্যের মধ্যে ভারতীয় কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদীর এখানকার যে রাজ্য সম্পাদক মন্ডলী রয়েছে, অর্থাৎ নীতি নির্দেশিত যে কমিটি রয়েছে, সেই কমিটির মধ্যে একজন সংখ্যালঘু অংশের মানুষের স্থান হয়নি। সে জায়গায় দাঁড়িয়ে যে বিজেপিকে বলছেন যে বিজেপি তো মুসলিমদের জন্য খারাপ, সেই বিজেপি অফিস বেয়ারার টিম যেটা রয়েছে রাজ্যের, সেই অফিস বেয়ারার টিমের মধ্যে সংখ্যালঘু অংশের মানুষের প্রতিনিধি রয়েছে সেখানের মধ্যে, যেটা সিপিএমের 70 বছরে করা সম্ভব হয়নি। বৃক্ষ কেমন, ফলে পরিচয়, কাজের মধ্য দিয়ে তার পরিচয় হবে আসলে সে কি চায়, সে কি ধরনের ফল। কাজে বুকে বড় বড় কথা বলে সংখ্যালঘু দরদ দেখানোর মেকি দরদ আপনারা দীর্ঘ বছর দেখেছেন। আজকের দিনে আপনাদের কাছে একটাই অনুরোধ করব, এখানে কে কংগ্রেস করেন, কে সিপিএম করেন, তার থেকে বড় হয়ে দাঁড়িয়েছে আজকে আমাদের রাজ্যের উন্নয়নের সাথে, সমস্ত অংশের মানুষের উন্নয়নের সাথে সংখ্যালঘু অংশের মানুষকেও সেটাদের মধ্যে জুড়ে দেওয়া। আমি একটা কথা বলে আমার কথা বলা আমি শেষ করব। স্বাধীন যখন ভারত যখন পরাধীন ছিল, তখন ব্রিটিশরা বললো যে আমরা ভারতবর্ষের মধ্যে পাশ্চাত্য শিক্ষা শুরু করব, মানে ইংরেজি শিক্ষা শুরু হবে। তখন সমাজের বিভিন্ন অংশের মানুষ, সমস্ত স্তরের মানুষ, সমস্ত ধর্মের মানুষ, বর্ণের মানুষ ইংরেজি শিক্ষার প্রতি আকৃষ্ট হলেন, ইংরেজি শিক্ষা নিতে শুরু করলেন। বাদ রইল সেখান থেকে সংখ্যালঘু মুসলিম অংশের মানুষ। তৎকালীন সময়ে যারা নেতৃত্বরা ছিলেন তারা বললেন যে না, আমরা সংখ্যালঘু অংশের মানুষ, মুসলিম ধর্মাবলম্বী মানুষ, আমরা পাশ্চাত্য শিক্ষা নিতে পারি না, আমার মাতৃভাষা, আমার ভাষা। সেটা মূলত সেই সময়কার যারা সংখ্যালঘু অংশের মানুষের মাতা ছিলেন, উর্দুভাষী মানুষ ছিলেন, আমরা আমাদের সেই ভাষাতেই আমরা আমাদের শিক্ষা দীক্ষা নেব। পরবর্তী সময় প্রায় 50 থেকে 60 বছর পরে ওই উত্তরপ্রদেশের যে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় আছে, এই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন স্যার সৈয়দ আহমেদ। তার মতো নেতৃত্বরা যখন উঠে আসতেন, অনুভব করতে পারলেন ওই সময়কার সংখ্যালঘু নেতৃত্বের যে সিদ্ধান্ত পাশ্চাত্য শিক্ষা নেবে না, তার পরিপ্রেক্ষিতে সংখ্যালঘু অংশের মানুষ প্রায় 50 বছর পিছিয়ে গেছে। কাজেই আমাদেরকে সমাজের মূল সিটের সাথে যুক্ত হতে হলে আমাদেরকে ইংরেজি শিক্ষা নিতে হবে। আস্তে আস্তে সংখ্যালঘু অংশের মানুষ ইংরেজি শিক্ষা নিতে শুরু করে, কারণ এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক ভাবে আদান প্রদান হয় সেই ভাষার মধ্যে দিয়ে। একটা ন্যাশনাল, আমার দেশের মধ্যেও সমস্ত করেসপন্ডেন্ট হয় সেই ভাষা দিয়ে। আমরা কি সেটা নেব না? অবশ্যই আমার মাতৃভাষায় আমি শিক্ষা নেব, সঙ্গে সেটাও নিতে হবে। বুঝতে আমাদের 50 থেকে 60 বছর লাগে। আজকের দিনে ভারতীয় জনতা পার্টির সঙ্গে সংখ্যালঘু অংশের মানুষও আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হোক, কর্তা হোক, নেতৃত্ব হোক, রাজ্য বিধানসভার মধ্যে তাদেরও প্রতিনিধিত্ব থাকুক, এটা যখন চাইছে তখন মধ্যপথে সেখানে প্রতিবন্ধকতা তৈরি করবার চেষ্টা করছে একটা দুষ্ট চক্র। সেই জায়গাটি আমাদের সতর্ক থাকতে হবে বন্ধুরা, সচেতন থাকতে হবে। আগামী 5 তারিখের এই যে নির্বাচন, সেই নির্বাচনটাকে পাতিল চুপ করে আপনারা এখান থেকে যাবেন। সেই নির্বাচনে জয় হওয়ার জন্য যে রসদ দরকার, যে মানুষের সমর্থন দরকার, আমার বিশ্বাস ইতিমধ্যেই সেই রসদ, সেই সমর্থন তৈরি হয়ে গেছে। এখন একটাই বিষয়, কত ভোটের ব্যবধানে আগামী 5 তারিখের নির্বাচনে তফজ্জল হোসেনকে জয়ী করে রাজ্য বিধানসভায় আপনাদের প্রতিনিধি হিসেবে পাঠাতে পারবেন। তার জন্য যখন বুথে বুথে যাচ্ছি, দেখছি একটা সুপ্ত প্রতিযোগিতা তৈরি হয়ে